আসসালামু আলাইকুম। আমরা আজকে দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি। অনুশীলনী 2.2 চক্রবৃদ্ধি মুনাফা। এখন এই চক্রবৃদ্ধি মুনাফায় আমাদের যে জিনিসগুলো বেশি কাজে লাগবে, আমাদের আগে সূত্রগুলো ভালোভাবে জানা লাগবে চক্রবৃদ্ধি মুনাফার। ঠিক আছে? আসলে চক্রবৃদ্ধিটা কি, এই জিনিসটা আগে আমাদের আয়ত্ত করা লাগবে। চক্রবৃদ্ধি, ঠিক আছে? চক্রবৃদ্ধি, তাহলে চক্রবৃদ্ধি কি? মনে করো যে আমরা যে কথা বলছিলাম যে চক্রবৃদ্ধি মুনাফা এরকমের, যেমন ব্যাংকের থেকে যে টাকাগুলো নিয়ে আসা হয় এগুলো মূলত হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। কেন? মনে করো যে তুমি 100 টাকা ব্যাংকের থেকে নিয়ে আসছ, তুমি 1 বছর শেষে 10 টাকা তুমি মুনাফা দিচ্ছ, কিন্তু কোনো ক্রমে তুমি দেখা গেল এই 10টা টাকা মুনাফা তুমি দিতে পারো নাই। তাহলে কি হবে? এই যে পরবর্তী বছরে 110 টাকার উপরে মুনাফা আসবে, এটাকে বলা হয় চক্রবৃদ্ধি মুনাফা। মানে প্রথম বছরে তোমার মুনাফা হচ্ছে কি, P × 1 + R⁴ মানে 1 বছরে। এবার দ্বিতীয় বছরে মুনাফা হবে কি, এইটা সহ, এইটায় যে মুনাফাটা হয়েছে, এই মুনাফাটা এটা হলো, এইটা সহ, মানে এটা হলো চক্রবৃদ্ধি, এটা চক্রবৃদ্ধি মূলধন। তাহলে চক্রবৃদ্ধি মূলধন হলো এটা, চক্রবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি আসল, মানে যে ইটা হয়েছে। এখন পরবর্তী বছরে কি হবে তোমার, এইটা, সরি, তাহলে পরবর্তী বছরে কোনটা হবে, এই পুরোটার উপরে, এই পুরোটার উপরে তোমার আবার একটা হবে। তাহলে পরবর্তী বছর যদি যাও, তাহলে চক্রবৃদ্ধি, দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি মূলধন হবে, দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি মূলধন হবে কত, P × 1 + R⁴ এরকমে ডট 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 আমরা এখান থেকে সূত্র পাইতে পারি P × 1 + R⁴ ঠিক আছে? এইটা হচ্ছে আমরা পাইলাম কি, চক্রবৃদ্ধি মূলধন। বুঝতে পারছো সবাই? এখন মুনাফাটা কি, যে চক্রবৃদ্ধি মূলধন থেকে যদি আমরা মুনাফাটারে বা আসলটারে বাদ দিই, যে চক্রবৃদ্ধির থেকে, চক্রবৃদ্ধি, এই যে যে চক্রবৃদ্ধি, এই চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন থেকে যদি আমরা আসল বাদ দিই বা মূলধন বাদ দিই, তখন আমরা কি পেয়ে গেলাম? তখনই তো আমরা মুনাফা পাই, আয় পাই। বিষয়টা কি বুঝছো? তাহলে আমরা সূত্রটা এইভাবে লিখতে পারি। কিভাবে? যে চক্রবৃদ্ধি মুনাফা, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা সমান আমরা পাচ্ছি কত, যে চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মূলধন মাইনাস হচ্ছে আসল। ক্লিয়ার? এটুক সবাই ক্লিয়ার? তাহলে আমরা লিখতে পারি চক্রবৃদ্ধি মুনাফা সমান সমান P × 1 + R⁴ এই কথাটুকু আমরা লিখতে পারি। সবাই কি বুঝতো? একজন সবাই বোঝার উচিত। ঠিক আছে? তাহলে আমরা এখন একটু অঙ্ক শুরু করি, যে আমাদের অঙ্কে কি কি আছে দেখি। প্রথম টাইপ 1 নাম্বার অঙ্কে 2.2 এর, বুঝছো? 2.2 এর 1 নাম্বার অঙ্কে কি বলছে, যে বার্ষিক বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন বের করো। দেখছো? তাহলে আমাদের এখানে বলছে চক্রবৃদ্ধি মূলধন। তাহলে চক্রবৃদ্ধি মূলধন এখানে কি কি দেয়া আছে? তাহলে দেওয়া আছে দেওয়া আছে কি, মুনাফার হার R = 10%। তাহলে এটার শতকরার আমরা করব বা 0.1 টাকা। বুঝছো? এরপরে দেখো আসল, আসল বা মূলধন, আসল বা, তাহলে এটাকে পি দ্বারা প্রকাশ করা হয় 8,000 টাকা। এটা কত? 8,000 টাকা। সময় N = কয় বছর? 3 বছর। তাহলে আমরা জানি চক্রবৃদ্ধি কি, চক্রবৃদ্ধি মূলধন,
তাহলে চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন কত আসতেছে আমাদের? পি ইন্টু 1 + r⁴n। তাহলে পি মানে কত পাইলাম? 8,000 টাকা ইন্টু 1 + এর মান হলো 0.1 ভাগ কত? পাওয়ার হচ্ছিল 3 বছর, তাহলে আমরা পাচ্ছি 8,000 গুণ 1.1 তার উপর 3, মানে এইটা 3 বার গুণ হবে। তাহলে আমরা যদি ক্যালকুলেটর দিয়ে করি, দেখো আমরা সবাই ক্যালকুলেটর, তাহলে আমরা লিখবো 8,000 গুণ 1.1 তার পাওয়ার কত? তার পাওয়ার হচ্ছে 3। এখন দিলে এটা 10,648 টাকা আসবে। কত আসবে? 10,648। তাহলে আমাদের উত্তর আসতেছে হলো, তাহলে এখানে আমরা পাচ্ছি হলো সমান সমান 10,648 টাকা। আবার একটু দেখি কত হয়েছিল, 10,648 এত টাকা। এটা হলো আমাদের অ্যান্সার। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। এবার আমাদের চলো টাইপ 2-এ আমরা 8 নম্বর অঙ্ক রাখছি। এখানে দেখো আমাদের কি কি বলছে। এখানে আমাদের বলছে যে এখানে আমাদের 2 ধরনের কথা বলছে। একটা হচ্ছে দেখো, একটা আমাদের বলছে হলো যে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য বের করো। সহজ, একদম একটা সহজ অঙ্ক। এখন আমরা লিখতে পারি, তাহলে দেখো এখানে বা দেওয়া আছে 10%, তাহলে মুনাফার আর আর ইকুয়াল টু হচ্ছে 10, এই যে শতকরা, তাহলে 10% বা 0.1 টাকা। আসল কত? আসল পি সমান সমান হচ্ছে 5,000। আসল পি ইকুয়াল টু হলো 5,000 টাকা। ঠিক আছে, এরপরে আমাদের সময় এন সমান সমান আমরা কত পাইলাম? 3 বছর। এখন আমরা যদি বের করি সরল মুনাফা, এখান থেকে বের করতে পারতেছি। সরল মুনাফা বের করব, তাহলে আমরা সরল মুনাফা বের করতে পারি আই ইকুয়াল টু পি আর এন। এইটুকু আমরা জানি, পি আর এন, এটাই তো সরল মুনাফা। আয়ের মান হচ্ছে 5,000 গুণ 0.1 গুণ হচ্ছে কত? 3 বছর। এখন দেখো, তাহলে আমাদের যদি আমরা বের করি, তাহলে আমাদের থাকতেছে 5,000 ক্যালকুলেটরে উঠো, 5,000 গুণ 0.1 গুণ হচ্ছে 3, তাহলে আমরা পাচ্ছি 1,500 টাকা। কত টাকা? 1,500 টাকা। এটা পাইলাম হলো সরল মুনাফা। এরপরে আমরা যদি চক্রবৃদ্ধি মুনাফা বের করি, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা যদি আমরা বের করি, তাহলে দেখো চক্রবৃদ্ধি মুনাফা লিখি, কাটি, চক্রবৃদ্ধি মুনাফা তাহলে চক্রবৃদ্ধি মুনাফা কি? পি ইন্টু 1 + r⁴n মাইনাস হচ্ছে পি, ওই যে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা বলেছিলাম। তাহলে 5,000 ইন্টু 1 + 0.1 তার পাওয়ার হচ্ছে 3 মাইনাস হচ্ছে 5,000 এত। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, দেখো তাহলে 5,000 গুণ 1 + 0.1 তার পাওয়ার কত? 3 মাইনাস হচ্ছে 5,000। ঠিক আছে, এটা করলাম। তাহলে আমাদের হচ্ছে 100 মাইনাস 5,000 যদি করি আমরা, দেখো আমাদের মানে একটা শূন্য, হ্যাঁ একটু ভুল হয়ে গেছে, অল্প একটু ক্লিয়ার একটু। তাহলে 5,000 ইন্টু 1 যোগ 0.1 তার পাওয়ার হচ্ছে 3 মাইনাস হচ্ছে 5,000। ঠিক আছে,
তাহলে এটা করলে হলো 1655। 1600 কত? 1655। তাহলে 1655 টাকা। এখন পার্থক্য, তাহলে আমাদের লিখতে হবে চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য, এই কথাটা লিখতে হবে। তাহলে পার্থক্য যদি আমরা লিখি 1655 মাইনাস হচ্ছে 1500 টাকা, তাহলে আমাদের কত থাকলো? 155 হলো পার্থক্য। ঠিক আছে, 155 হলো এত টাকা হচ্ছে পার্থক্য, অ্যান্সার। তাহলে সবাই এটা বুঝতে পারছো। দ্বিতীয় নাম্বারটা দেখো কি বলছে, টাইপ 2 এ। এটাও তোমাদের পারা উচিত, দেখো এটা তোমরা পারবা, তারপরও করাই দিই। এত মুনাফার হার 10,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন ও মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। একদম একটা সহজ অঙ্ক। তাহলে দেওয়া আছে কত? দেওয়া আছে মুনাফার হার। তাহলে আর সমান সমান আমরা পাচ্ছি 8.5 এত পার্সেন্ট। তাহলে এর 100 দ্বারা ভাগ করি। যদি তুমি 8.50 ভাগ যদি তুমি 100 দাও, কত আসতে পারে বলো? ক্যালকুলেটরে দাও, দিয়ে তোমরা একটু দেখো। তাহলে আমাদের আইছে 0.0885 এত টাকা। এখন দেখো সময় কত দিয়েছে, তাহলে চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকা, তাহলে আসল পি ইকুয়াল টু আমাদের থাকতেছে 10,000 টাকা। ক্লিয়ার? সময় এন ইকুয়াল টু কত বছর দিয়েছে? 2 বছর। এখন তোমাকে যদি বলা হয় যে, তোমাকে কি বলছে বের করতে, বলো দেখি। তোমাকে বের করতে বলছিল চক্রবৃদ্ধি মূলধন। তাহলে চক্রবৃদ্ধি মূলধন। তাহলে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় সূত্র তো আমি জানি। কি জানি? যে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার, এটা জানি না। তাহলে পি এর মান কত? 10,000। লেখো 10,000 ইন্টু 1 প্লাস 0.085, তার পাওয়ার হচ্ছে 2। বুঝেছ? বুঝছো? তাহলে আমরা যদি লিখি 10,000, ক্যালকুলেটারে উঠাই 10,000 গুণ হচ্ছে কত? 1 প্লাস 0.085, তার পাওয়ার হচ্ছে কত? 2। তাহলে আমাদের থাকতেছে হলো 11,772 টাকা 25 পয়সা। তাহলে 11,772.25 এত টাকা। এখন আমাদের কি বের করতে পারি? চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা সমান সমান কি? এই যে এই টাকার থেকে আমাদের পি টাকাটা বাদ যাবে, মানে আসলটা। তাহলে 11,772.25 মাইনাস হলো 10,000, এই টাকাটা বাদ দাও। তাহলে তোমার অঙ্ক হয়ে যাচ্ছে মাইনাস হচ্ছে কত? তুমি যদি 10,000 করো, তাহলে থাকতেছে হলো 1772.25, 1772.25 টাকা। ক্লিয়ার? আশা করছি এটা তোমরা বুঝতে পারছো। পরের অঙ্কটা দেখি আমাদের কি বলছে। এটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ, এবং এই অঙ্কটা থেকেই মূলত হচ্ছে আমাদের যত সৃজনশীল গুলো আমরা দেখব, সব এই সৃজনশীল এখান থেকে, এইটার থেকে আসবে। অতএব এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, ভালোভাবে বোঝার চেষ্টা করো। দেখো, একই হার মুনাফায় কোনো মূলধন 1 বছর অন্তের চক্রবৃদ্ধি মূলধন এত টাকা এবং 2 বছর অন্তের চক্রবৃদ্ধি মূলধন এত টাকা। মূলধন কত? মূলধন মানে আসল বের করতে বলেছে, তাই না? তাহলে আমরা এখান থেকে ধরি মূলধন কত? ধরি মূলধন হচ্ছে পি টাকা।
ধরে নিতে পারি আমরা। এখন দেখো, যদি তুমি পি টাকা ধরো মূলধন, তাহলে 1 বছর অন্তে, তাহলে 1 বছরের মূলধন, 1 বছরের মূলধন, তাহলে আমাদের কত আসতেছে বলো দিন, পি ইন্টু 1 + r⁴ উপরে 1, তাহলে 2 বছরের মূলধন, 2 বছর অন্ত মূলধন, পি ইন্টু 1 + r⁴ 2। এখন যদি আমরা প্রশ্ন মতে লিখি, যে প্রশ্ন মতে এইটুক সমান কত দিয়েছে, 6500 টাকা, তাহলে পি ইন্টু 1 + r⁴, তাহলে এটা পাচ্ছি আমরা 6500 টাকা। 1 নম্বর সমীকরণ ডট ডট দিতে পারি। ঠিক আছে, এবার পরেরটা দেখো, 2 বছর অন্তর মুনাফা কত দেছে, মূলধন দেছে আর ইন্টু, তাহলে 2, তার উপর স্কোয়ারে যে 2 দিয়ে দিলাম, তাহলে 6760 টাকা দেছে 2 বছর অন্তে। আশা করছি এটুকু বুঝতে পারছো সবাই। এখন দেখো এখানে বড় কোনটা বলো দেখি, বড় হচ্ছে দ্বিতীয়টা, তাহলে বড় যদি দ্বিতীয়টা হয়, তাহলে আমরা 2 ভাগ 1 করে পাই, তাহলে 2 ভাগ কত করব, 1, 1 করে পাই। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর আসতেছে পি ইন্টু 1 + r⁴ বাই হচ্ছে পি ইন্টু 1 + r সমান সমান 6760 বাই হচ্ছে কত, 6500 টাকা। এটুক সবাই বুঝেছো? বুঝছো? তাহলে এই পি কে গেল, কেটে গেল, তাই না? আমরা যদি এই পি দিই, এই পি আর এই পি, নিচের পি উপরে পি মিলে কেটে গেল, থাকলে 2টা থেকে 1টা থাকলো। আর এখন এইটারে যদি তুমি ভাগ করো, যে ভাগ হচ্ছে কত, 6760, এটা যদি কাটাকাটি করো তুমি, তাহলে আর 6500, তাহলে 26/25 থাকতেছে, 26/25। তাহলে আর এর মান বের করি, তাহলে 1 কি আকার আছে, যোগ আকারের পাশে, ওই পাশে গেলে বিয়োগ আকারে, তাহলে 26/25 মাইনাস হলো 1, তাহলে আর সমান সমান আমরা পাচ্ছি, লসাগু যদি 25 নাও, তাহলে 26 মাইনাস 25 তাহলে এইটা হলো। এরপরে দেখো, তাহলে বা আর সমান সমান পাচ্ছ তুমি 1/25। ওকে, এবার তোমাকে কি বের করতে বলছে, মূলধন না, তাহলে 1 নম্বর সমীকরণ আমরা বসাই দিতে পারি। তাহলে 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে আর এর মান, আর এর মান কি করে পাই, বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণ আমরা পেয়ে গেছি। 1 নম্বর সমীকরণ এই যে এটা, তাহলে আমাদের আর এর মান কত, এটা দিয়ে আমরা কাজ করতে হবে, তাহলে পি ইন্টু 1 + r সমান সমান হলো 6500 টাকা। বেশি কঠিন না অঙ্কটা, একটু দেখো করো, তাহলে পি ইন্টু, এটা এপাশে ভাগ হয়ে গেল, তাহলে 6500 বাই হলো 1 + r, আর এর মান কত, 1/26, তাহলে পি ইন্টু, আমরা যদি কাজ করি, 6500 বাই 1 + 1/25, তাহলে 26, 25, 6, তাহলে দেখো, তাহলে বা পি সমান সমান আমরা পাচ্ছি হলো 6500 ভাগ 26 বাই হচ্ছে 25, তাহলে পি ইন্টু উল্টে যাবে, 6500 গুণ 25 বাই হলো 26, তাহলে যদি তুমি এটা ক্যালকুলেটর করো, যে 6500 কাটো, 6500 গুণ হলো 25 ভাগ ভাগ হচ্ছে কত, 26, তাহলে তুমি 6200, তুমি কত পাচ্ছ, 6200, তাহলে তোমার হলো 6250 টাকা, 6250 টাকা, এইটা হলো তোমার অ্যান্সার। বিষয়টা কি বুঝতে পারছো? একদম একটা সহজ অঙ্ক, এটা বেশি একটা
কঠিন অঙ্ক না। তাহলে তুমি ক্লিয়ার, এটা ক্লিয়ার হইল। পরে দেখো আমরা কি অঙ্ক আমাদের আছে। হ্যাঁ, এটা আমাদের বিশেষ করে টিকি দেয় অনেক সময়। এই অঙ্কটা যদি দেখো তুমি, যে কোন শহরের বর্তমান জনসংখ্যা 64 লাখ, তাহলে বর্তমান জনসংখ্যা কত? 64 লাখ। এই যে 64 লাখ, ঠিক আছে। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে, হাজারে কথা বলছে, হ্যাঁ, তাহলে মানে 1025 জন বৃদ্ধি পাইছে। 2 বছর পর ওই শহরের, 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত? ওই শহরের জনসংখ্যা কত? পারা যাবে না? তাহলে আমরা যদি এইটার আসল জনসংখ্যা ধরি, 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? তাহলে আমরা যদি আসল জনসংখ্যার, আসল বা বর্তমান জনসংখ্যা, তাহলে বর্তমান, বর্তমান জনসংখ্যা, ঠিক আছে, জনসংখ্যা, এইটাকে তুমি কত ধরতে পারো বলো দেখি? এটাকে তুমি যদি পি ধরো, যে বর্তমান জনসংখ্যা পি সমান সমান হলো 64 লাখ দিয়ে 5টা শূন্য, এত এত জন, ঠিক আছে। তাহলে তুমি এত জন পাইলা। এরপরে দেখো মুনাফার হার, যদি তুমি জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে, তাহলে বৃদ্ধির হার, তাহলে বৃদ্ধির হার, বৃদ্ধির হার আর ইকুয়াল টু, তাহলে প্রতি হাজারে কত? 1000, তাহলে প্রতি হাজারে বাড়তিছে 25/1000, এতজন করে বাড়তিছে, ঠিক আছে। সময় কত লিখতে পারো তুমি? সময় হলো n ইকুয়াল টু 2 বছর, তুমি লিখতে পারো 2 বছর। তাহলে আমাদের ওই শহরে বর্তমান জনসংখ্যা কত? তাহলে বর্তমান জনসংখ্যা মানেই তো আমরা কি বের করতে পারি? আমাদের বের করা যাচ্ছে হলো কি, একটু থিঙ্ক করো দিন সবাই, কি বের করা যায়? তাহলে আমাদের চক্রবৃদ্ধি যে মূলধন, ওইটা বের করায় মানে বর্তমান জনসংখ্যা। তাহলে বর্তমান, বর্তমান জনসংখ্যা, জনসংখ্যা, ঠিক আছে। তাহলে বর্তমান জনসংখ্যা আমাদের কত হলো? যদি আমরা বর্তমান জনসংখ্যা দেখি, তাহলে পি ইন্টু 1 + r⁴ আমরা সব অঙ্ক সূত্রের সাহায্যে করব, বুঝতে পারছো? তাহলে আমরা যদি লিখি 64 লাখ দিয়ে 5টা শূন্য, 3টা 4টা 5টা ইন্টু 1 + এটা মানে কি 25,000, 25/1000 ইন্টু হলো 2, মানে তার পাওয়ার 2। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে হচ্ছে 64, তার দিয়ে 5টা শূন্য, ব্র্যাকেট কত হবে? 1 যোগ, আমরা ভাগ করতে পারি, তাহলে 25 বাই হচ্ছে কত? 1000, 25/1000, ব্র্যাকেট আমাদের পাওয়ার আছে হলো 2 সমান, তাহলে আমাদের 67,24,000, 67,24,000 এতজন জনসংখ্যা। বর্তমান ওই শহরের জনসংখ্যা হলো 67,24,000, বুঝতে পারছো? এটা হলো আমাদের অ্যান্সার, এটা হলো আমাদের কি অ্যান্সার, এতজন। পরেরটারে দেখো, ওয়াও, এটাও একটা দারুণ অঙ্ক, এটা আমরা অনেক সহজে করতে পারি। দেখো, কোনো এক ব্যক্তি, ঠিক আছে, যে এক ব্যক্তি একটি ঋণ সংস্থা থেকে 8% চক্রবৃদ্ধি মুনাফায় এই 5,000 টাকা ঋণ নেন। নেওয়ার পরে তিনি প্রতি বছর শেষে 2,000 টাকা কিস্তি পরিশোধ করেন। প্রতি বছর শেষে দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা থাকবে? তাহলে একটা জিনিস খেয়াল করো এখান থেকে, যে ইনি মুনাফার হার কত? আর সমান সমান হলো 8%, 8% বা এখানে আমরা পাচ্ছি 0.08 টাকা। তিনি কয় টাকা ঋণ নিয়েছিলেন? 5,000 টাকা। তাহলে এটা ছিল আসল, 5,000 টাকা ঋণ নিয়েছিল, তাহলে 5,000 এই টাকাটা তিনি ঋণ নিয়েছিলেন, বুঝতে পারছো? ওই টাকাটা তিনি ঋণ নিয়েছিলেন। এখন
সময় কত, 1 বছর, n ইকুয়াল টু 1 বছর, তাহলে 1 বছর শেষে তাহলে আমরা এখানে দেখো সবকিছু দিয়ে এখানে আমরা পাইছি আর ইকুয়াল টু 8% বা 0 দশমিক এত টাকা, পি সমান সমান হলো আমরা পাইলাম কত 5,000 টাকা, n ইকুয়াল টু 1 বছর, তাহলে 1 বছর শেষে তার চক্রবৃদ্ধি মূলধন কত সেটা বের করতে হবে। তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধন যদি বের করি, চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন, তাহলে চক্রবৃদ্ধি মূলধন আমরা পি ইন্টু 1 + r⁴ পাচ্ছি। এখন দেখো পি মানে কত 5,000 টাকা ইন্টু 1 + r মানে কত 0.08, n এর মান কত 2, 1 বছর, n এর মান হলো 1। তাহলে আমরা যদি এইটাকেই ক্যালকুলেশন করি, তাই না, তাহলে 5,000 গুণ হচ্ছে কত 1 + 0.08, এটারে যদি করি তাহলে আমাদের 5400 টাকা আসতেছে। কত টাকা? 5400 টাকা আসতেছে আমাদের। তাহলে 5400 টাকা, এই 5400 টাকা 1 বছরে তার চক্রবৃদ্ধি মূলধন আসে, কিন্তু তিনি কয় টাকা দিয়ে দিছিল? 2000 টাকা দিয়ে দিছে। তাহলে 2000 করার পর, তাহলে 2000 বা প্রথম কিস্তি দেওয়ার পর, এই কথাটাও লিখতে পারো যে প্রথম কিস্তি, প্রথম কিস্তি দেওয়ার পর অবশিষ্ট থাকে, অবশিষ্ট থাকে, ঠিক আছে। প্রথম কিস্তি দেওয়ার পর অবশিষ্ট থাকে 5400 টাকার থেকে যদি সে 2000 টাকা দিয়ে দেয়, তাহলে তার অবশিষ্ট যে টাকাটা সেটাই তো পরে দ্বিতীয় কিস্তি দেয়। তাহলে আমরা যদি করি 2000 টাকা তিনি দিয়ে দিছিল, এই 5400 টাকা থেকে তাহলে 3400 টাকা তার থেকে যাচ্ছে। কয় টাকা? 3400 টাকা। এখন এই 3400 টাকায় তার হচ্ছে কি আবার চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে, মানে দ্বিতীয় কিস্তি যখন শোধ করে। তাহলে আমরা পি ইন্টু 1 + r⁴ 1 বছর, তাহলে 34, এখন আসল হলো 3400 টাকা, 1 যোগ মুনাফার হার, ঠিক আছে 8। এখন এই কয় টাকা দেওয়ার পরে দেখি আমাদের কত, তাহলে 3400 টাকা তো সে দিচ্ছিল, তাই না, 34 ইন্টু 1 + 0.08, ঠিক আছে। তাহলে তার কিস্তি আসে, মানে দ্বিতীয় বছর শেষে তার চক্রবৃদ্ধি মূলধন আসতেছে 3672 টাকা, 3672 টাকা। এখন প্রতি বছরে সে 2000 টাকা দেয়, তাহলে দ্বিতীয় কিস্তি, দ্বিতীয় কিস্তি, দ্বিতীয় কিস্তি দেওয়ার পর, দেওয়ার পর অবশিষ্ট থাকে, দ্বিতীয় কিস্তি দেওয়ার পর অবশিষ্ট থাকে। তাহলে দ্বিতীয় কিস্তি দেওয়ার পরে তাহলে এই 3672 টাকা থেকে দেয় কয় টাকা? 2000 টাকা। তাহলে এই 2000 টাকা দেওয়ার পরে তার 1672 টাকা তার অবশিষ্ট থাকে, আরো কিস্তি দেওয়া লাগবে। এইটা হলো অ্যান্সার। তোমাদের এরপরে আমি তৃতীয় পর্বে সৃজনশীল দেখাবো। অনলি 5টা সৃজনশীল করলেই তোমাদের এই অধ্যায় থেকে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দাও, যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথেই তোমাদের কাছে আগে পৌঁছায়। ধন্যবাদ, সবাই ভালো থেকো। আশা করছি সবাই ক্লাসটি মনোযোগ সহকারে দেখলে আর কোনো সমস্যা হবে না।